সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব শহীদুল ইসলাম, এবং আমার সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন প্রফেসর আল আমিন। তিনি সিকিউরিটি এক্সচেঞ্জ রিফর্ম কমিশনের সদস্য। দর্শক, দুজন অতিথির মুখ থেকেই শুনব ফ্যাসিবাদ নিয়ে। ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতালোভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয়, তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময় মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে। ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময় নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র। এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ, খুঁজে বের করার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। আজ 16 ডিসেম্বর 2024। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 বিডিআর পুনর্গঠন নতুন আইনের খসড়া 2 মন্ত্রণালয়ে জমা। অযত্ন অবহেলায় পড়ে আছে বধ্যভূমি ও গণকবর। 2010 বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা দুর্ভাগ্যজনক, বিচারপতি মতিন। নগদ টাকার হাহাকার, মুদ্রাবাজারে কল মানির সুদ 175%। 2011 61 জেলা পরিষদের প্রশাসক হলেন আওয়ামী লীগ নেতারা, সংবিধান লঙ্ঘন। সাব্বির হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের ছেলেসহ 5 আসামিকে বেকসুর খালাস। 2012 হলমার্কের আত্মসাৎ করা অর্থ আদায় অনিশ্চিত। নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারের সাথে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অদ্ভুত চুক্তির কারণে মাসে প্রায় 2 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে ট্রাস্ট। 2013 রাজনৈতিক সহিংসতায় 20 দিনে 105 জনের প্রাণহানি। শেয়ার বাজারে দুর্বল কোম্পানির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি অব্যাহত। 2014 আর্থিক প্রতিবেদনে নিরীক্ষকের মন্তব্য, ইইএ ফান্ডের 450 কোটি টাকার তথ্য নেই আইসিবির। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণ কাজে একচেটিয়া প্রভাব নিয়ে ছাত্রলীগের সংঘর্ষ। বরেন্দ্র গবেষণা জাদুঘরে 185 প্রত্নবস্তু ও 3000 প্রকাশনা উধাও। 2015 সরকারি ও স্বায়ত্তশাসিত চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ছাড়াই দ্বিগুণ বেতন বাড়ানোর প্রজ্ঞাপন। মেট্রো রেল বিআরটিএ নির্মাণ অব্যবস্থাপনা জনদুর্ভোগ বাড়াবে। 2016 ট্রান্সমিশন যন্ত্রপাতি স্থাপনের জন্য টেসিসের সঙ্গে বিটিসিএল এর সরাসরি চুক্তি অবৈধ, হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল। রামেক হাসপাতালে যন্ত্রপাতি ও জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত। বেসরকারি প্রতিষ্ঠান থেকে বেশি দামে মশার ওষুধ কিনছে উত্তর সিটি কর্পোরেশন। 2017 মুক্তিযোদ্ধা তালিকায় অনিয়ম নিয়ে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধার প্রতিবাদ, মৃত্যুর পর আমাকে রাষ্ট্রীয় মর্যাদা দেবেন না। 2018 অর্ধেক টিআইএনধারী রিটার্ন জমা দেননি। সঞ্চয়পত্রে সুদের পাশাপাশি সরকারের দায়ও বাড়ছে। শিক্ষানীতির বেশিরভাগ সুপারিশই বাস্তবায়ন হয়নি। 2019 রাজাকারের তালিকা প্রকাশ, গবেষকের নানা প্রশ্ন। সরকারি টাকায় খাল খনন, মাটি লুট প্রভাবশালীদের। 2020 3 বছর মেয়াদী প্রকল্পের 2.5 বছরে 20,000 মুক্তিযোদ্ধার সমাধি সংরক্ষণের পরিকল্পনা থাকলেও হয়েছে মাত্র 43টি। 2021 কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হুমকিতে প্রাধ্যক্ষসহ 5 শিক্ষকের পদত্যাগ। সমন্বয়হীনতায় ঠিক পথে নেই নতুন শিক্ষাক্রম, অধ্যাপক এম তারিক আহসান। 2022 বইয়ের শিক্ষার্থী ফারদিন আত্মহত্যা করেছে, পুলিশের দাবি মানতে নারাজ বাবা কাজী নুরুদ্দিন। 2023 নো ইলেকশন সিস্টেম ইনস্টিটিউশনালাইজড ইন 52 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স। বাংলাদেশকে রিজার্ভের নতুন লক্ষ্য দিল আইএমএফ। জাবিতে সাংবাদিক নির্যাতনের বিচারের নামে প্রহসন। শুরুতেই যাচ্ছি শহীদুল ইসলাম। মুক্তিযোদ্ধা তালিকায় অনিয়ম নিয়ে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধার প্রতিবাদ, মৃত্যুর পর আমাকে রাষ্ট্রীয় মর্যাদা দেবেন না। মুক্তিযুদ্ধের দলীয়করণ কেন করতে হলো বলে আপনি মনে করেন বিগত সরকারের সময়? এই ক্ষোভটি শুধু একজন মুক্তিযোদ্ধার খবরটি এখানে এসছে একটি পত্রিকাতে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রত্যেকেরই এ ধরনের
মানসিকতা এবং মনোভাব ছিল। কারণ হচ্ছে যে মুক্তিযোদ্ধাকে দলীয়করণ করবার জন্য বিগত ফ্যাসিবাদী সরকার যে কাজগুলো করেছে দেশবাসী জানে এবং আমরা দেখেছি। প্রথমত মুক্তিযুদ্ধকে তাদের দলীয় সম্পদে পরিণত করবার জন্য হেন চেষ্টা নাই, যেটা এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবে এটি ব্যবহার করেছে। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন তারা এই মুক্তিযুদ্ধের সম্মান পাননি। এই ফ্যাসিবাদী দলটি ক্ষমতায় আসবার পরে যে এই মুক্তিযোদ্ধা কমিশন গঠন করে তাদের আত্মীয় স্বজনদেরকে মুক্তিযোদ্ধা বানিয়েছে। যারা মুক্তিযুদ্ধে কখনো অংশগ্রহণ করেনি, মুক্তিযুদ্ধে যাদের কোনো অবদান ছিল না, একজন সাংবাদিক আমাদের সাথে কাজ করেন, আমাদের সমবয়সী, প্রায় 2-1 বছরের বড় হতে পারেন, তারও নাকি একটি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট আছে। সেদিন হাসতে হাসতে বলতেছিল যে আমার একটি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট আছে। কমিশনে তার একজন আত্মীয় ছিলেন, তিনি তাকে মুক্তিযোদ্ধা, তাদের কিছু তো দিতে পারলাম না, তোমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিলাম, তাদের পরিবারকে একটা সার্টিফিকেট দিয়েছে। এরকম হয়েছে। আপনি দেখেন যে আওয়ামী লীগের যে নেতারা দেশ চালিয়েছে তাদের মধ্যে কয়জন মুক্তিযোদ্ধা আছে? এটি যদি আমি খুঁজতে যান তাহলে তাদের ভিতরে মুক্তিযোদ্ধা পাওয়া যাবে না। তারা 71 সালে মুক্তিযুদ্ধের সময় দেখা গেছে যে কেউ ভারতে পালিয়ে গিয়ে সেখানে তারা খুব আনন্দ আরাম আয়েশের মধ্য দিয়ে দিন যাপন করেছেন, অবকাশ যাপন করেছেন, সেখানে 5 স্টার হোটেলেও থেকেছেন, এরকম তথ্য আমাদের জানা আছে। তারা পরে এসে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিতরণ করেছেন মানুষকে, আত্মীয় স্বজনের মধ্যে। আর প্রকৃত মুক্তিযোদ্ধা যারা ছিল তাদেরকে মূল্যায়ন করা হয়নি। তো যার কারণে এই একজন মুক্তিযোদ্ধা ক্ষুব্ধ হয়ে বলেছেন যে মৃত্যুর পরে আমাকে যাতে মুক্তিযোদ্ধার যে মর্যাদা, রাষ্ট্রীয় মর্যাদা, এটি আমি চাই না, এটি আমাকে দেবেন না। একজন মুক্তিযোদ্ধার এই ধরনের প্রতিবাদ ছিল, এটি যেমন সত্য তেমনি আসলে আওয়ামী লীগের তো রাজনীতি করবার অনেক কিছু থাকার কথা ছিল, অনেক অনুষঙ্গ থাকবার কথা ছিল, একটি পুরনো রাজনৈতিক দল। কিন্তু মুক্তিযুদ্ধকে কেন তার উপজীব্য করতে হলো রাজনৈতিক ট্রাম্প কার্ড ব্যবহার হিসেবে? তাদের কি আসলে আর কিছু ছিল না, নীতি নৈতিকতা বা আদর্শ, যেটি কি মানুষকে প্রলুব্ধ করতে পারে তাদের আদর্শের প্রতি? দেখুন, আসলে মুক্তিযুদ্ধকে কেন তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করেছে, এটি আমরা যদি একটুখানি দৃষ্টি দিলেই এটি বুঝতে পারবো। কারণ হলো, একটি দল যখন জনগণের কল্যাণের কথা, রাষ্ট্রের কল্যাণের কথা, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বাদ দিয়ে নিজেদের ক্ষমতার কথা যখন চিন্তা করে, তখন তারা ফ্যাসিবাদ হয়ে ওঠে। এবং ফ্যাসিবাদ যখন হয়ে ওঠে তখন তাদের খুব মানুষকে বোঝাবার জন্য, রাষ্ট্র পরিচালনা করবার জন্য খুব বেশি উপায় উপাদান তাদের হাতে থাকে না। তখন যে কোনো একটি বিষয়কে তারা ধরে রাখতে চায়। এবং আওয়ামী লীগের কাছে এই একটি ইস্যু ছিল, যেটিকে তারা এই মুক্তিযুদ্ধকে একটি কার্ড হিসেবে তারা ব্যবহার করেছে এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবে। যারা মুক্তিযোদ্ধা নয় তাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়েছে, যারা রাজাকার নয় তাদেরকে রাজাকার বানিয়েছে। আপনার দেশে দেখবেন যে অনেক নিরীহ মানুষকে তারা শুধুমাত্র বিরোধী মতের কারণে, বিরোধী রাজনীতির কারণে তাদেরকে কাউকে রাজাকার বানিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাদেরকে বাড়িছাড়া করা হয়েছে। এক শ্রেণীর মানুষকে শাহবাগের মতো জায়গায় দাঁড় করিয়ে রাস্তা বন্ধ করে, বিশ্ববিদ্যালয় বন্ধ করে বা হসপিটাল বন্ধ করে আন্দোলন, সেখানে শাহবাগে একটি গণজাগরণের ধোঁয়া তোলা হয়েছে। সেখানে আদালত থেকে একটি রায় দেয়া হয়েছে, সেই রায়কে আবার পরিবর্তন করা হয়েছে নজিরবিহীনভাবে। আইন পরিবর্তন করে রায়কে পরিবর্তন করা হয়েছে, যার নজির বাংলাদেশে কখনো ছিল না। পৃথিবীর বিচারের ইতিহাসে এরকম নজির নাই। তো এজন্য আমি বলবো যে আওয়ামী লীগ অতীতে যে কাজগুলো করেছে এটি শুধুমাত্র তাদের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ এবং ফ্যাসিবাদী শাসনকে টিকিয়ে রাখবার জন্য এই মুক্তিযুদ্ধকে তারা শুধুমাত্র একটি রাজনৈতিক কার্ড হিসেবে এবং এটি তো কলঙ্কিতও করেছে। নিঃসন্দেহে তারা মুক্তিযুদ্ধকে শুধু কলঙ্কিতই করেনি, মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করেছে এবং অবমাননা করেছে। এজন্য তাদের বিচার তো হওয়া উচিত অবশ্যই। এবং আমরা মনে করি যে সে বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। শহীদুল ইসলাম ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো। প্রফেসর আলামিন, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা 2010 সালের দৈনিক প্রথম আলোর একটি খবরে দেখলাম নগদ টাকার হাহাকার মুদ্রা বাজারে, কলমানির সুদ 175%। দৈনিক প্রথম আলো একটি খবর প্রকাশ করেছে। এই সংবাদের শিরোনামটি আসলে আপনি আপনার অর্থনৈতিক চোখ দিয়ে কিভাবে মূল্যায়ন করবেন? আসলে আমরা যে জিনিসটা দেখেছি, আমাদের এই বাংলাদেশের সার্বিক যে অবস্থাটা, বিগত সরকারের যে ফ্যাসিস্ট পিরিয়ডটা ছিল, এই সময় দেশের অর্থনীতিকে সুকৌশলে ধ্বংস করা হয়েছে। তারই কিন্তু একটা শ্বেতপত্র আমরা দেখেছি, যার মধ্যে প্রতি বছর গড়ে 1,80,000 কোটি টাকা পাচারের একটা চিত্র উঠে এসেছে। তো তারই একটা বিশৃঙ্খলা শুরু হয়েছে এগুলো লম্বা সময় আগে। আমরা জানি যে অর্থনীতির দুইটা অংশের মধ্যে একটা হচ্ছে মুদ্রা বাজার, একটা হচ্ছে পুঁজিবাজার। তো পুঁজিবাজারের যেই জায়গাটায় দেখা গেল যে এক ধরনের অনিয়ম কারসাজির মাধ্যমে ওই জায়গাটাকে ধ্বংস করা হচ্ছে। ব্যাংকিং খাতে তাদের পরিবারতন্ত্রের মাধ্যমে বিভিন্ন একটা গ্রুপকে
স্পেশালি এখানে বসে বিভিন্ন সংস্থার মাধ্যমে, আমাদের জানি যে নিরাপত্তার যে সংস্থাগুলো আছে তাদের মাধ্যমে সেই খাতগুলোতে ব্যাংকের ভেতর থেকে যেই পরিমাণ তারা ঋণ নিয়েছে, যেগুলোকে আমরা বলি পরবর্তীতে পাচারের চিত্রের মধ্যে নিয়ে আসছি, তখন অর্থনীতির একটা বিশাল মানে আর্থিক মানে যেই গ্যাপ দেখা যায়, তখন সেটাকে পূরণ করার জন্য কলমানি রেট বা স্বল্প সময়ের জন্য যে অলস অর্থগুলো নিয়ে আসা হয় তারই একটা কৌশল। সেই সময় আজ থেকে সেই কত বছর আগেই সেই অবস্থাটার একটা কিন্তু 14 বছর সিগন্যাল আগে। দিচ্ছিল। তাহলে এই সিগন্যালেরই কিন্তু অ্যাকুমুলেটেড রেজাল্ট কিন্তু আমরা দেখছি যে অর্থনীতিটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে। আপনি হয়তো এই যে রিসেন্ট যে একটা 12 সদস্যের কমিটির একটা আউটপুট এসছে জাতির সামনে, সবাইকে জানানো উচিত যে তারা কতটা ভয়ঙ্করভাবে এই দেশের অর্থনীতিটির পুরো মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছে, এবং সম্পূর্ণ একটা উদ্দেশ্য ছিল ভারতের প্রতি নির্ভরশীলতাটা বাড়ানো। এবং এর মধ্যে আমরা বিদ্যুৎ খাতকে হাত দিতে দেখেছি, এবং যতগুলো মেগা প্রজেক্ট তারা হাতে নিয়েছে প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে সীমাহীন দুর্নীতি। আপনি ব্যাংকিং খাতগুলোকে তারা যেভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে, তো সব কিছু মিলে আমরা যদি বলি যে আমাদের অর্থনীতিটাকে একটা ভঙ্গুর অবস্থায় নিয়ে এসছে। এটি কি ফ্যাসিবাদী অর্থনৈতিক সিস্টেমটা কি এমন? দেখুন, ওনারা একটা স্লোগান মানুষের সামনে দিতে চেয়েছে, সেটা হচ্ছে যে আমরা উন্নয়ন করছি। এখন উন্নয়নের একটা স্লোগান মানুষকে দেখিয়েছে, বিশাল বিশাল মেগা প্রজেক্ট, 29টা মেগা প্রজেক্ট, তার মধ্যে রিপোর্টে প্রায় এসছে আপনার হলো 10টা মেগা প্রজেক্ট নিয়ে তারা স্যাম্পলিং করেছে, যেটা 10,000 কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে এক একটা প্রজেক্টে। তাহলে আপনি এই যে চিত্রটা মানুষকে এটা দেখানো, আর পাশাপাশি যে মুক্তিযুদ্ধের যে চেতনা ব্যবসা, আমরা চেতনা ব্যবসা বলবো, কারণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্যানেলে নির্বাচন করা হয়, আওয়ামীপন্থী শিক্ষকরা তারা নিজেদেরকে লেখে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। তার মানে ওনারা নিজেদেরকে সপক্ষের দাবি করে সবাইকে তারা বিপক্ষে নিয়ে গেছে, এবং জাতিকে ডিভাইড করার জন্য কিন্তু তারা ওই ব্যবস্থাটা নিয়েছে। একদিকে আপনার হচ্ছে ওই জায়গাটাকে ব্যবহার করা, পাশাপাশি দেশের অর্থনীতিকে ধ্বংস করা, উন্নয়নের কিছু স্লোগান আপনার সামনে নিয়ে আসা। যে আরেকটি সংবাদের শিরোনাম, 2012 সালে হলমার্কের আত্মসাৎ করা অর্থ আদায় অনিশ্চয়তা। দেখুন, দৈনিক প্রথম আলোর খবর এটিও। দেখুন হলমার্ক নিয়ে তো বেশ আলোচনা সমালোচনা আছে, কেন অনিশ্চয়তা দেখা দিয়েছে? হলমার্ক কেলেঙ্কারি কি তানভীরের পক্ষে একার পক্ষে করা সম্ভব হয়েছিল, না এর পেছনে আরো কোনো গল্প আছে? দেখুন, প্রত্যেকটা জায়গায় কিন্তু মাস্টার মাইন্ড, কিন্তু আমরা যাদের কথা শুনি পরবর্তীতে যেটা এসছে, আমাদের নতুন গভর্নর সাহেব বলেছেন কিন্তু একটা পরিবারই 2 থেকে 2.5 লক্ষ কোটি টাকা পাচার করেছে। তার মানে কিন্তু ইনডাইরেক্টলি দে আর দ্য মাস্টার মাইন্ড। এখন এখানে হলমার্ক, শুধু হলমার্ক কেন হবে, তার আগে ডেস্টিনি, সেখানে আপনি জেনেছেন। তার পাশাপাশি যে আপনি যদি বলেন যে অরেঞ্জ, ভ্যালি, মানে বিভিন্নভাবে কিন্তু প্রতারণার মাধ্যমে দেশের সাধারণ জনগোষ্ঠীকে এই ফ্যাসিস্ট রিজিমে, যেহেতু আপনি সেন্ট্রালি আপনি হচ্ছেন মূল দুর্নীতির, মানে আপনি এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, বিশেষ করে সজীবাজের জয়ের ব্যাপারে সব জায়গায় আসে, শেখ রেহানার ব্যাপারে বিভিন্ন জায়গায় আসছে, এখন তারাই কিন্তু ছিল এগুলো মাস্টার মাইন্ড। তাদের এজেন্ট ছিল এই যে আপনার তানভীর একটা এজেন্ট, পিকে হালদার একটা এজেন্ট। আপনি যদি আবার বলেন যে ওই আমাদের যে এসকে সুর, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির যে ব্যাপারটা আছে, সব মিলে যদি দেখেন এগুলো কিন্তু এক একজন, এস আলম, হ্যাঁ, সালমান এফ রহমান, প্রত্যেকে কিন্তু দে আর দ্য এজেন্ট। প্রিন্সিপাল কারা? প্রিন্সিপাল হচ্ছে সেই শেখ রেহানা এবং জয়। তাহলে এইভাবে যদি আপনি সেন্ট্রাল থেকে সিগন্যাল দেন, তখন তারা কমিশন এজেন্ট হিসেবে তারা নিয়েছে টাকা। মানে আমরা যেগুলো আমাদের সামনে যে নামগুলো এসেছে, এগুলো উপচে পড়া, ভেতরে আরো রয়েছে। অবশ্যই দে আর দ্য মাস্টার মাইন্ড, তারাই আসলে এদেরকে এজেন্ট হিসাবে দেশকে মানে ভঙ্গুর অর্থনীতির দিকে নিয়ে গিয়েছে। জি, ধন্যবাদ প্রফেসর আলামিন। আপনার কাছ থেকে শুনবো শহীদুল ইসলাম। 2011 সালের দৈনিক প্রথম আলোর একটি সংবাদ আছে, 61 জেলা পরিষদের প্রশাসক হলেন আওয়ামী লীগের নেতারা। এটি সংবিধান লঙ্ঘন বলে তখন বিভিন্ন সোসাইটি থেকে প্রশ্ন উঠেছিল। অন্য দলের প্রার্থীরা তখন অনেকেই অংশ নেননি। এটা কি সরকারের দোষ ছিল, না নির্বাচন কমিশনের নতজানু নীতি ছিল? বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যতগুলো কমিশন হয়েছে, নির্বাচন কমিশন থেকে শুরু করে আপনি যদি চিফ জাস্টিসের কথাও ধরেন, তো কারো কি ক্ষমতা ছিল যে সরকারের কথার বাইরে, তাদের নির্দেশের বাইরে যাবার, একচুল নড়বার কোনো ক্ষমতা ছিল? সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর তো নিঃসন্দেহে স্বাধীনতা সংবিধান দিয়েছে, সংবিধান স্বাধীনতা দিয়েছে নিঃসন্দেহে। সেই স্বাধীনতা অনুযায়ী তারা কাজ করতে পেরেছে কিনা, সেই স্বাধীনতা, হ্যাঁ, তো সেই স্বাধীনতা অনুযায়ী কাজ করতে দেয়া হয়নি তাদেরকে। যখনই দেখা গেল যে যাদেরকে সেই সাংবিধানিক পোস্ট পদবিগুলোতে বসানো হয়েছিল, সেই প্রতিষ্ঠিত ফ্যাসিবাদকে যারা সাপোর্ট দেয় নাই তখনই তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছে। আমরা যদি দেখি যে এসকে সিনহা, যিনি প্রধান বিচারপতি ছিলেন, তাকে যখন প্রধান বিচারপতির আসনে বসানো হলো, এরপরে তাকে দিয়ে এই যে আপনি যতগুলো রায় অন্যায়ভাবে তাকে দিয়ে রায় বের করে নেওয়া হলো, যতদিন পর্যন্ত সেই রায়গুলো দিয়েছে, সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করেছে সাংবিধানিক পোস্টে বসে, ততদিন সেখানে ছিলেন। যখনই দেখলেন যে তার একটুখানি ব্যতিক্রম তিনি করেছেন, তাকে পাছায় লাথি দিয়ে তাকে দেশ থেকে বের করে দিয়েছে। সুতরাং সাংবিধানিক পোস্টের কথা বলেন যে নির্বাচন কমিশনের দুর্বলতা কিনা, নিঃসন্দেহে নির্বাচন কমিশনের তো দুর্বলতা ছিল।
তাদেরকে সাংবিধানিক পোস্টে বসার পরেও সেই স্বাধীনতা তাদের ছিল না, সেই স্বাধীনতা তারা ভোগ করতে পারেনি, সেই স্বাধীনতা অনুযায়ী কাজ করতে পারেনি এবং করেনি। এবং এমন লোকদেরকে সেখানে বসানো হয়েছে যারা তৎকালীন সরকারের কথা অনুযায়ী কাজ করবেন, তাদেরকে সেই পদগুলোতে বসানো হয়েছে। যার কারণে এই যে প্রশ্ন আসছে যে 61টি জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামী লীগের নেতারা, সেখানে সেই জেলা পরিষদে ভোট হবার কথা অথবা মনোনয়ন হবার কথা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে, সেটি কি হয়েছে? দলীয় ক্যাডারদেরকে সেখানে বসানো হয়েছে। সুতরাং সেখানে সংবিধান মানার প্রশ্ন তো পরে। এই সরকার কি সংবিধান মেনেছে কোনো জায়গায়? আদৌ কি ওই সময় সংবিধান ছিল বাংলাদেশে? প্রশ্নটা সেখানে আমি বললাম যে সেই সংবিধান ছিল কিনা। সংবিধান তো একটি ছিল, কিন্তু সেই সংবিধান অনুযায়ী কেউ কি কাজ করেছে? সেই সংবিধান কি অনুসরণ করার সুযোগ ছিল বাকিদের? কোনো কাজ আসলে, কোনো সমস্যা আসলে এটি প্রাইম মিনিস্টারের নির্দেশ, মন্ত্রীরা বলতেন, এদেশের আমলারা বলতেন, এদেশের সাংবাদিকদের ভিতরে একটি শ্রেণী তৈরি হয়েছিল যারা তেলবাজি সাংবাদিকতা করেছেন। এই যে আমরা বলি যে গদি মিডিয়ার তৈরি হয়েছে তখন থেকে। ভারতে গদি মিডিয়া, বাংলাদেশেও ওই প্রভাব ছিল। অবশ্যই আমাদের তো এই দেশটাকে তখন ভারতের একটি অঙ্গরাজ্য বানানোর চেষ্টা হয়েছিল এবং সেদিকে অনেক দূর এগিয়ে গিয়েছিল। যার কারণে এই যে আপনি যেটি বলেন যে এদেশে, যে দেশে 164টি সংসদীয় আসন নির্বাচন ছাড়া সেখানে নির্বাচিত হয়ে যায়, সে দেশে সংসদের কথা, নির্বাচন কমিশনের কথা তো প্রশ্নটা আমি মনে করি খুব যৌক্তিক না। কারণ ওই নির্বাচন কমিশনাররা যে তাহলে তো সুনির্দিষ্টভাবে তারা যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠানের সাংবিধানিক পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত ছিলেন, তার মানে তারা সংবিধান লঙ্ঘন করেছেন বা সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন বা অবমাননা করেছেন। নিঃসন্দেহে এর জন্য তাদেরকে কি বিচার করা উচিত কিনা? অবশ্যই, শুধু তাদের নয়, যারা এই সাংবিধানিক পদে বসে সংবিধানকে লঙ্ঘন করেছেন পদে, তাদের প্রত্যেকটি লোককে বিচারের আওতায় আনা উচিত। এটি এই সরকারের দায় আমি মনে করি। বাংলাদেশের এই বর্তমান সরকার যারা পরিচালনা করেন তাদের দায়িত্ব, সেই দায়িত্ব থেকে যদি সংবিধান লঙ্ঘন হয়ে থাকে তাহলে তাদের কর্মকাণ্ড অবৈধ ঘোষণা করা উচিত কিনা, দাবি রাখে কিনা? তাহলে যদি দাবি রাখে সেটা কোন পদ্ধতিতে হতে পারে? আমি মনে করি যে সেই সংবিধান যেভাবেই রচিত হোক, সেটি যেভাবেই সংস্কার হোক, যারা সংবিধানকে লঙ্ঘন করেছেন অতীতে সংবিধানের পদে থেকে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কারণ হলো সংবিধানের প্রশ্ন না, এখানে এদেশের মানুষের অধিকারের প্রশ্ন, এদেশের মানুষের নিরাপত্তার প্রশ্ন যেখানে জড়িত ছিল, এদেশের মানুষ যেখানে অধিকার বঞ্চিত ছিল, মানবাধিকার বঞ্চিত ছিল, সেখানে সংবিধান তো একটু পরের বিষয়। সেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো, মানুষের মানে বেঁচে থাকার অধিকার, এদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার হারিয়েছিল, সেখান থেকে একটি বিপ্লবের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে। সেখানে আমরা মনে করি যে মানুষ কথা বলবার অধিকার ফিরে পেয়েছে, গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে, বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার একটি রাস্তা তৈরি হয়েছে। এখন এই সরকারের উচিত সেই আইনের শাসন প্রতিষ্ঠা করে যারা আইন লঙ্ঘন করে করে এই দেশটাকে একটি নরকে পরিণত করেছিল, তাদেরকে বিচারের আওতায়। জি, শহীদুল ইসলাম ভাই, আপনাকে ধন্যবাদ। প্রফেসর আলামিন, শেয়ার বাজারে দুর্বল কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অব্যাহত, 2013 সালের দৈনিক প্রথম আলোর আরেকটি খবর। আপনি তো শেয়ার বাজার রিফর্ম কমিশনের একজন সদস্য, এই বিষয়গুলো কেন ঘটতো তখন? এই কর্মকাণ্ড ঘটিয়ে আসলে সরকার তখন কি করত? দেখুন, এখানে মাস্টার মাইন্ড ছিল আমাদের দরবেশ খ্যাত সালমান এফ রহমান, যিনি আমাদের সাবেক সেই স্বৈরাচার ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর ছিল আর কি, বেসরকারি বিষয়ক উপদেষ্টা ছিল আর কি, তো বাণিজ্য বিষয়ক উপদেষ্টা। তাহলে এখানে যেটা করেছে, তার নিজের কোম্পানি যেটা, সেই কোম্পানির 13-14 টাকার কোম্পানিকে ভ্যালুয়েশন করেছে 100, 150, 200, সাধারণ মানুষের হাতে বিভিন্ন ধরনের স্টোরি সেট করে সেখানে তারা দিয়েছে। শুধু একা যে উনি করেছে সেটা না, 3000 কোটি টাকার সুকুক বন্ড নামে একটা বন্ড তারা বাজারে ছেড়েছে। এইখানেও কিন্তু জনগণের কাছ থেকে প্রায় 3000 কোটি টাকা তারা লুট করেছে প্রাতিষ্ঠানিকভাবে। এখানে বাংলাদেশ ব্যাংক, তারপর আপনারা ধরেন আমাদের যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তারপর ধরেন আমাদের আইসিবি, রাষ্ট্রীয় অনেক সংস্থাকে কাজে লাগিয়ে একটা বিশেষ ব্যক্তি শুধু সেই টাকাগুলো নিয়েছে। তার পাশাপাশি তাদের ব্যবসায়িকভাবে স্পন্সর যারা ছিল, লাইক আজিজ খানদের ফ্যামিলি, সামিট গ্রুপ এখানে অনিয়ম করেছে। তার পাশাপাশি ওবায়দুল করিমদের যে ওরিয়ন মানে যে ওরিয়ন গ্রুপের মধ্যে দেখা গেছে যে আপনার 10 টাকার নিচে ভ্যালুয়েশনে ছিল খান ব্রাদার্স নামের এক কোম্পানি, সেই কোম্পানি শেয়ারের দাম 250 টাকা পর্যন্ত তারা নিয়েছে, যেটা উৎপাদনে নাই, উৎপাদন বন্ধ কোম্পানি। তাহলে এই যে বিষয়গুলো করেছে, এখানে আসলে দিন শেষে কী হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু পুঁজিবাজারের প্রতি
প্রতি আস্থা বলতে আর কিছু নাই, কারণ মানুষের কিন্তু এটাকে অনেক একটা রক্ত চুষে খাওয়ার মতো অবস্থা। তারা যে কাজটা করেছে, বিভিন্ন রকমের স্টোরি মানুষের সামনে দিয়েছে, নিউজ যে এটার মালিকানা পরিবর্তন হচ্ছে, বিদেশি বিনিয়োগকারীরা আসছে, এই ধরনের স্টোরিগুলো দেওয়ার জন্য কিন্তু এককভাবে ওইসব যারা স্পন্সর তারা দায়ী না, তার সাথে কিন্তু পুরো সার্বিকভাবে কিছু মিডিয়া এখানে কানেক্টেড ছিল, তার নিজস্ব চ্যানেল তো আছেই, পাশাপাশি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালগুলোতে ওইসব জায়গাতেও বিভিন্ন ধরনের পজিটিভ নিউজ দেওয়া হতো। এইসব দেখে সাধারণ যারা বিনিয়োগকারীর এন্ডে ছিলেন তারা কিন্তু এনকারেজড হয়েছেন। তাহলে রাষ্ট্রীয়ভাবেই কিন্তু এটাকে যেখানে তাদের দমন করার কথা, সেখানে কিন্তু তারা নিজেরাই এটার অংশ হিসাবে এইভাবে মানুষের হাত থেকে এই যে মানে এই লুট হওয়া, শেয়ার বাজার থেকে লাখ লাখ কোটি টাকা বা হাজার কোটি টাকা লুট হওয়া যে টাকা, এই টাকা কি রিকভার করা সম্ভব? রাষ্ট্র রিকভার করতে পারে চাইলে? ফিউচারে এই ধরনের বিষয়গুলো যাতে আর না হতে পারে তার জন্য আর কি আমরা আইন করার পরে কিন্তু ভবিষ্যতের জন্য অ্যাপ্লিকেবল হবে। বাট বিগত সময় যারা পুঁজি হারিয়েছে সেখান থেকে আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে একটা বলা হয়েছে যারা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে একটা স্কিম তারা হাতে নেবে। তখন আমরা যেটা করব, যাচাই বাছাই করে দেখবো যে কারা সত্যিকার অর্থে এখানে তাদের পুঁজি হারিয়েছে। সেই ক্ষেত্রে তাদের জন্য আমাদের একটা সাজেশন থাকবে যে যতটা পারা যায় তাদেরকে একটা রিকভার দেওয়ার সুযোগ আমরা দেখব, সেটা আমরা অবশ্যই আমাদের বিবেচনায় আছে। শহীদুল ইসলাম ভাই, আপনার কাছে আরেকটি প্রশ্ন। 2009 সালের একটি সংবাদ, বিডিআর পুনর্গঠন, নতুন আইনের খসড়া 2 মন্ত্রণালয়ে জমা। এই পুনর্গঠন এবং নতুন আইন বিডিআর বিদ্রোহ এবং এর ক্ষতকে কতটুকু প্রশমিত করতে পেরেছিল? অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিডিআর এবং বিডিআরের মাধ্যমে এদেশের সেনাবাহিনীর কোমরকে ভেঙে দেওয়া হয়েছিল সেই পিলখানার ঘটনার মধ্য দিয়ে। সেখানে শুধু বিডিআরকে পুনর্গঠন না, বিডিআর ধ্বংস না, বিডিআরের বিদ্রোহের নামে এদেশের সেনাবাহিনীকে ধ্বংস করবার যে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রটি বাস্তবায়ন করা হয়েছিল সেই দিন। তো যার মধ্য দিয়ে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যার পরে সেনাবাহিনীর কোমরকে ভেঙে দেওয়া হলো। এরপরে বিডিআরকে ধরা হলো যে বিডিআরের নাম পরিবর্তন করতে হবে, বিডিআরের বিচার করতে হবে, পুনর্গঠন না, প্রথম বিডিআর বিদ্রোহের বিচারের নামে বিডিআরকে ধ্বংস করা হলো। বিডিআরদের মধ্যে যে দেশপ্রেমিক সৈনিকরা ছিলেন তাদেরকে বিচারের নামে কারাগারে নিক্ষেপ করা হলো এবং দীর্ঘদিন তারা কারাবরণ করলেন। তারা অনেকেই কারাগারে, এখনো কারাগারে রয়েছেন। সেই দেশপ্রেমিক বিডিআরকে পুনর্গঠনের নামে একটি নতুন নাম দেওয়া হলো বিজিবি। যেই প্রত্যাশা নিয়ে বিডিআর গঠিত হয়েছিল সেই প্রত্যাশা কি বিজিবি দিয়ে পূরণ করবার জন্য যেই নতুন পরিকল্পনা নিয়েছিলেন, সেটি তাদের গায়ে যে কাদা লেগেছিল, তারা যে অন্যায় করেছিল, সেই অন্যায়কে ঢাকবার জন্য আমার মনে হয় যে এই বিডিআর পুনর্গঠনের নামে একটি নাটক করা হয়েছিল। তার মানে এর মাধ্যমে বিডিআরের বা বিডিআর জওয়ানদের বা সাধারণ সৈনিকদের কোনো উপকার হয়নি, কোনো পরিবর্তন হয়নি, কোনো উপকারও হয়নি, দেশের অপচয় হয়েছে, ক্ষতি হয়েছে। নিঃসন্দেহে দেশের অপচয় হয়েছে। আপনি দেখবেন যে শুধু বিডিআর নাম পরিবর্তন করে যেই পরিবর্তন আনতে চেয়েছিল, আমরা দেখেছি যে এই ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসবার পরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জিয়ার নাম পরিবর্তন করলো। সেখানে কত শত শত কোটি টাকা এখানে গচ্চা দেওয়া হয়েছে একটি নাম পরিবর্তনের জন্য। এটি বাংলাদেশের, আপনি যদি সারা দেশের কলেজগুলো খোঁজেন, যে সেখানে শেখ পরিবারের নামে শত শত কলেজ করা হয়েছে, নাম পরিবর্তন করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এই নাম পরিবর্তনের মধ্যে দিয়ে কি কল্যাণ আছে দেশের মানুষের? এই নাম পরিবর্তনের মধ্যে দিয়ে কি অর্জন হয়েছে এদেশের? এটি শুধুমাত্র তাদের নিজেদের প্রচারের জন্য, ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করবার জন্য, নিজের ক্ষমতা জানাবার জন্য এই কাজগুলো করা হয়েছে। আরেকটি বিষয় আছে এখানে, আমরা যদি বলি যে এই নাম পরিবর্তন, পুনর্গঠন, এগুলোর মধ্যে এক ধরনের বাণিজ্য আছে, যেটি বলছেন যে এই লুটপাটের একটি বিষয় আছে। সেই লুটপাটের রাস্তা তৈরি করেছে। আপনি দেখবেন যে বড় বড় মেগা প্রকল্পের কথা বললেন, এখানে যত বড় মেগা প্রকল্প তত বড় মেগা চুরি। যেখানেই দেখবেন যে নতুন প্রজেক্ট, সেখানে নতুন চুরি। সেই চুরি করবার একটি রাস্তা তৈরি করা হয়েছে। জি, অধ্যাপক আলামিন, আপনার কাছ থেকে শেষ প্রশ্ন এবং শুনতে যাচ্ছি। 2023 সালের একটি সংবাদ, বাংলাদেশকে রিজার্ভের নতুন লক্ষ্যমাত্রা দিল আইএমএফ। দেখুন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল যেটা করে, বাংলাদেশের অনিয়মগুলো এত বেশি ছিল, সেক্ষেত্রে তারা বেশ কিছু পলিসি সাপোর্ট দেওয়ার জন্য বলেছিল যে আপনাদের ব্যাংকিং সেক্টরে নন পারফর্মিং লোন যেটাকে বলে, সেটাকে কমিয়ে আনতে হবে, রেভিনিউ কালেকশন বাড়াইতে হবে। মানে সরকারের যে চাপগুলো আলটিমেটলি সেগুলো সাধারণ জনগোষ্ঠীর উপর শিফটেড হয়েছিল। কারণটা কি? কারণ তখন ওই যে আমাদের দ্বিতীয় কিস্তি পাওয়ার একটা সময়, যে আমরা যে সহায়তা পাওয়ার ক্ষেত্রে, তো আমাদের যে আর্থিক ব্যবস্থাপনা ছিল সেই ব্যবস্থাপনার এতটাই এলোমেলো ছিল এবং এতটাই লুটপাটের ছিল যে আন্তর্জাতিক সংস্থা আমাদেরকে টাকা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক কন্ডিশন তখন ইম্পোজ করে। তখনই কিন্তু তারা নতুন পলিসি দিয়ে বলে যে আপনারা এখানে ওই, তার মানে সরকারের অপকর্মের
খেসারত জনগণকে Exactly. দিতে হলো। এবং সেই ট্যাক্স আলটিমেটলি বেড়ে গেল, যেসব জায়গায় সাবসিডি ছিল সেগুলো তারা উইথড্র করলো। তার মানে শিফট হলো কোথায়? সাধারণ জনগোষ্ঠীর উপর। তার মানে আমি অপকর্ম করব, আমি লুটপাট করব, কিন্তু জনগোষ্ঠীর উপর সেটাকে শিফট করে দিব, এবং এই লুটপাটের টাকা আমি আবার দেশের বাইরে পাচার করব। তার মানে যে একটা মহা উৎসব ছিল, এটা আসলে শুধুমাত্র গণতন্ত্রহীনতা ছিল বলেই কিন্তু এটা হয়েছে। এবং তার ভিতরে যেহেতু বিন্দুমাত্র দেশপ্রেম ছিল না, কারণ তার প্রীতি ছিল শুধুমাত্র ভারত প্রীতি, বাংলাদেশের প্রতি কোনোদিনই তাদের ভালোবাসা ছিল না ওই দলটার। সেই কারণেই কিন্তু এই দেশের মানুষ বাঁচলো কি মরলো এটা দেখার কিন্তু তার দায়িত্ব না, কত টাকা দিয়ে কি কিনছে সেটা দেখার দায়িত্ব না। এই সরকারের কাছে আপনার প্রত্যাশা এবং পরামর্শ কি? দেখুন, আমি চাইবো যে যেই আমাদের ছাত্র জনতা শহীদ হয়েছে যে স্পিরিটকে ধারণ করে, সেই প্রত্যেকটা বিষয় যেগুলো উঠে আসলো শুধুমাত্র শ্বেতপত্র প্রকাশিত হলে হবে না, এটার যৌক্তিক সময়ের মধ্যেই বিচারটা হতে হবে। কারণ বিচার বিলম্ব হলেই কিন্তু আসলে বিচারহীনতার সংস্কৃতি শুরু হবে, আবার পুনর্বাসনের সুযোগ। অবশ্যই তারা যাতে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসতে পারে দ্রুত, এবং পাশাপাশি যে বিষয়গুলো সংগঠিত হয়েছে, বিশেষ করে আমাদের যারা শহীদ হয়েছে তাদের জন্য যাতে চার্জশিট তৈরি করে যারা এর সাথে জড়িত তার একটা সঠিক তদন্তের মাধ্যমে, এবং যারা আহত আছে তাদের একটা দেশের বাইরে ভালো চিকিৎসার ব্যবস্থা করা ইম্পর্টেন্ট। জি, শহীদুল ইসলাম, জি, নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা এবং পরামর্শ। এদেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মাটির গর্ভে যে বীজটি বপন করে দিয়েছে, আমাদের সকলের উচিত এখন এই বীজ থেকে যাতে সুন্দর একটি চারা গজায়, সেটি যাতে ফুলে ফলে সুশোভিত হয়, সেজন্য তাকে সময় মতো পানি দেয়া, নিড়ানি দিয়ে সেখান থেকে যাতে সুফল এদেশের মানুষ ভোগ করতে পারে, তার জন্য একটি বড় বৃক্ষে রূপান্তরিত হয় এবং সেখান থেকে এদেশের মানুষ সুশোভিত হতে পারে। ধন্যবাদ শহীদুল ইসলাম, ধন্যবাদ অধ্যাপক আলামিন। আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এই মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে, তা ধরে রাখার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।